নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি অসম্ভব সুন্দর ছোট গল্প। গল্পের নাম খণ্ডিতা। শুনতে থাকুন আজকের গল্প খণ্ডিতা। 7 বছরে 700 খবর জানার ছিল, কিন্তু সত্যব্রত একটা খবরের জন্যই উসখুস করছিল সেই থেকে। এসে পর্যন্ত পাশের বাড়ির ওই ঘরটার জানালা দুটো বন্ধ দেখেছে, কোনো সাড়া শব্দ নেই। সকাল থেকে গান বাজনার রেশ কানে আসা দূরে থাক, কেউ যে বাস করছে ও ঘরে তারও আভাস নেই। বন্ধ জানালা দুটোর দিকে চেয়ে চেয়ে সত্যব্রতর মনে হচ্ছিল ওই ঘরটার মধ্যে একটা শূন্যতা থমকে আছে। নানা কথাবার্তা, অনুযোগ অভিযোগের ডালপালা ঘুরে পিসিমা শেষে পাশের বাড়ির ওই জানালার প্রসঙ্গে এসে পৌঁছলেন। বললেন, বছর 1.5 হলো মসুদার বিয়ে হয়ে গেছে। অবাক খবর। সত্যব্রত হাঁ করে খানিক চেয়েছিল। বসুধা সন্ন্যাসিনী হয়ে গেছে শুনলেও এত অবাক হবার কিছু ছিল না বোধহয়। ওই মেয়ের যে আবার বিয়ে থা হবে কেউ ভাবিনি। ভালো ভালো সম্বন্ধ তো আর কম ফেরায়নি। পিসিমার মন্তব্য, 30 পার করে দিয়ে সেই বিয়েই হলো শেষে, যার সঙ্গে যার নির্বন্ধ। পিসিমার মনে একটু ক্ষোভ থাকা অসম্ভব নয়। সরাসরি কখনো প্রস্তাব না করলেও নিজেকে বাতিলের দলেই ফেলেছেন। ভাইপোর মতিগতি লক্ষ্য করে মনে মনে একটা যোগাযোগ আশা করেছিলেন তিনি। পিসিমার মুখে বয়সের হিসেব শুনে সত্যব্রত নিজের বয়সটার দিকে তাকালো একবার। 38 চলছে। বসুধা তাহলে 30 ছাড়িয়ে 33 ছুঁয়েছে এখন। সত্যব্রতর মজা লাগছে ভাবতে, বছর এত তাড়াতাড়িও গড়ায়, অথচ আগে একটা মাস পার হতেই যেন 1 বছর লাগত। পিসিমার মতে বসুধার ভালো বিয়েই হয়েছে। ওই বয়সের মেয়ে, দেখতে শুনতে কি বা এমন, মন বলতে শুধু গান। ছেলের ওদিকে মস্ত চাকরি আর মস্ত অবস্থা, দেখতে শুনতেও ভালো। তবু অনেক সাদাসাদির ফলেই নাকি বিয়েটা হয়েছে। ছেলের নিজেরই গান বাজনার খুব ঝোঁক। সত্যব্রত নিষ্প্রিয় প্রশ্ন করেছিল, উনিও গায়ক নাকি? পিসিমা সেই খবর রাখেন না, শুধু শখের কথাই শুনেছেন। আরো বিস্তারিত শোনা গেল বিকেলে পিসুত বোন সুমিতা আসতে। সত্যব্রত খুব যে উদ্গ্রীব হয়ে বসেছিল শোনবার জন্য তা নয়, সুমিতারই শোনানোর আগ্রহ বেশি। কারণ বসুধা শুধু ওর নয়, এ পাড়া সমবয়সী সব মেয়েরই অবিমিশ্র ভক্তি শ্রদ্ধা পেয়ে এসেছে প্রায় 1.5 যুগ ধরে। তার বিয়েটা ওদের বিয়ের মতো এমন ডাল ভাত ব্যাপার নয়। কিন্তু সমিতার লঘু বিস্তারে বসুধার থেকেও তার স্বামী লোকটির প্রতি কৌতুকোচ্ছ্বাস বেশি দেখা গেছে। যথা ভদ্রলোক যেমন ভালো মানুষ, তেমনই গান পাগল। এমন অদ্ভুত লোক সুমিতারা আর দেখেনি নাকি। একটানা 3 বছর লেগে থেকে বিয়েটা করেই তবে ছাড়ল। বিয়ের পরেও সদা সন্ত্রস্ত ভদ্রলোক। এই বুঝি বউয়ের গলা একটু খারাপ হলো, এই বুঝি গলায় একটু ঠান্ডা লাগলো, এই বুঝি গলার কিছু হলো। গলা সব রকম ওষুধ সব সময় বাড়িতে মজুদ। আর বড় বড় এক একটা গানের আসরে তার যা মুখের অবস্থা, দেখলে দম ফেটে হাসি আসে সুমিতাদের। যতক্ষণ না বসুধার গান শেষ হচ্ছে ততক্ষণ ত্রাস ভদ্রলোকের। আর প্রশংসা শুনলে, বসুধার গানের প্রশংসা তো সকলেই করে, প্রশংসা শুনলে গোলে জল একেবারে। শেষে প্রচ্ছন্ন খোঁচার মতো সুমিতার উপসংহার একটু, যাই বলো দাদা, বসুধার গানের জন্যে
এত কেউ করতে পারতো না। সত্যব্রত সকলের কথা জানে না, কিন্তু ও যে করতে পারতো না সেটা ঠিক। হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল একটা। সব ফুল সর্বত্র ফোটে না, যেখানে ফোটা সম্ভব ভবিতব্য বসুধাকে সেখানেই টেনেছে। একদিন দুদিন নয়, বলতে গেলে এক টানা 15 বছর এই গানের সঙ্গে প্রকাশ্য এবং অপ্রকাশ্য একটুখানি রেশারেশি ছিল সত্যব্রতর। শেষের দিকে অবশ্য গান কান পেতে সেও শুনত, কিন্তু গোপনে। ভালো লাগতো, সেটা আরো গোপনে। সেই ভালো লাগা সবটুকুই শুধু গান ভালো লাগা নয়। 15 বছর বয়সে পিসিমা একদিন ওকে ধরে আচ্ছা করে কান মলে দিয়েছিলেন। পরীক্ষা এসে গেল, তখনও সমস্ত দিন খেলা আর সন্ধে না হতেই ঘুম। সেই থেকে পড়াশোনার চার হয়েছিল সত্যব্রতর। বইপত্র নেড়ে মুছে গোছগাছ করে নিয়ে পড়ার মধ্যে প্রাণটা একেবারে দিয়ে ফেলবে স্থির করে ফেলেছিল। কিন্তু ওদিকে 10 বছরের ফ্রক পরা মেয়েটার কণ্ঠে তখন সুর সরস্বতী ভর করবেন বলে তোড়জোড় করছেন। খুব সকালে সত্যব্রত যখন পড়তে বসে, বসুধা তখন গলা সাধতে বসে। লাগালাগি বাড়ি, দুদিকে জানালা থেকে দুজনে হাত বাড়ালে হাতে হাত ঠেকে যায়। কিন্তু সেই বয়সটা হাত ঠেকানোর নয়, হাতাহাতির। বসুধা যখন অবিরাম কান্না কান্না সুরে থেকে সাথে পৌঁছায় আর ফিরে আসে, সত্যব্রতর মাথায় তখন আগুন জ্বলে। তারও স্বরে সেও ইতিহাস বা জ্যামিতি লণ্ডভণ্ড করে ওর গলার উপরে গলা চড়াতে চেষ্টা করে, কিন্তু কতক্ষণ আর পারা যায়। চুয়ালে ব্যথা ধরে যায়, গলা ফ্যাঁসফ্যাঁসিয়ে ওঠে। আর ওদিকে যেন কলে টেপা গলা, চলেছে তো চলেছেই। আই মে, ওরকম গাধার মতো চেঁচাস কেন? পড়ছি, দেখছিস না? গাধার মতো আমি চেঁচাই না তুমি? আমি গলা সাধবো না? দাঁড়া, গলা সাধা বার করছি। ফের গলা দিয়ে শব্দ বার করবি তো গলা টিপে শেষ করে দেব, বলে দিলাম। বসুধা ওষুধ জানে। দাঁড়াও, পিসিমাকে বলে তোমাকে মজা দেখাচ্ছি। মজা দেখাচ্ছি? রাগে সত্যব্রতর গোটা জিভটা বেরিয়ে আসবার দাখিল। দরজা জানলা বন্ধ করে গলা সাধতে পারিস না? সমান ওজনের উত্তর। মারে, তুমি বন্ধ করলেই তো পারো। আমাদের ঘরে পাখা আছে তোমাদের মতো? দিনের বেলা দরজা জানলা বন্ধ করে আমি ঘরে আলো জ্বেলে পড়ব? মারে, আমি গরমে সেদ্ধ হয়ে গলা সাধবো নাকি? বহুদিন এইভাবে গেছে। সত্যব্রত অনেকদিন ঠাস ঠাস করে নিজের ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়েছে আর খুলেছে। বিরক্ত হয়ে বসুধাও অনেকদিন জানালা বন্ধ করেছে ও খুলেছে। সত্যব্রত কাগজ মুড়ে ঢেলা বানিয়ে ছুঁড়ে মেরেছে, গলা নকল করে ভেঙিয়েছে। বসুধাও চেঁচামেচি করে পিসিমার কাছে ওকে বকুনি খাইয়েছে। সত্যব্রত নালিশ ডেকেনি। অসুবিধের কথা শোনা মাত্র পিসিমা ওকে অন্য ঘরে চলে যেতে বলেছেন। এই বাড়িতে ঘরের তো অভাব নেই। ও বাড়ির দোতলায় 3খানি মাত্র ঘর। বয়সের ধর্মে একদিন যে ঝগড়া শুরু, বয়সের ধর্মেই আর একদিন তার অবসান। অসুবিধে মাঝে মধ্যে হলেও সত্যব্রতর সহিষ্ণুতায় ভব্যতা এসেছে। ওদিকে নাকের ডগায় পড়াশুনোয় ব্যস্ত মানুষটার অসুবিধের কথা বসুধাও আপনা থেকেই ভাবতে শিখেছে। দিনের বেশিরভাগ সময়ই ওই ঘরে জানালা দুটো বন্ধই থাকে। অবশ্য বন্ধ থাকলেও ও ঘরের সঙ্গীত চর্চা এই ঘরে কানে আসে। তাছাড়া সঙ্গীত চর্চার নিষ্ঠা আর উপকরণ দুই অনেক বেড়েছে। এর উপর সকালে গানের মাস্টার আসে, বিকেলে তবলচি। আত্মীয় পরিজনেরাও এলে 2-1খানা গান না শুনে যায় না। জানালা অবশ্য মাঝে মাঝে বসুধা ওর খোঁজেই খুলত, বিশেষ করে তার ম্যাট্রিক পরীক্ষা এসে যেতে। আরো 2 বছর আগেই পরীক্ষা দেবার কথা ছিল তার। গান সামলে 19-এর আগে সেটা হয়ে ওঠেনি। ও সতুদা, কি পড়বো বলে দাও না?
এই বুড়ো বয়সে ঠিক ফেল করে বসবো। সত্যব্রত টিপ্পনি কেটেছে। আর একটু গান করো, তাহলেই পাশ করবে। বেশ, গান করবই তো। তুমি পড়াশুনো করে কেমন দিগ্গজ হচ্ছ দেখতেই তো পাচ্ছি। গান নিয়ে কোনো শ্লেষ কখনো বরদাস্ত হয় না বসুধার, বিশেষ করে সত্যব্রত কিছু বললে। জানালায় দাঁড়িয়ে যতটা সম্ভব সত্যব্রত সাহায্য করেছে ওকে। বাড়ি গিয়েও দেখিয়ে শুনিয়ে দিয়ে এসেছে মাঝে মাঝে। নিয়মিত গিয়ে পড়িয়ে আসতেও আপত্তি ছিল না, কিন্তু পরীক্ষার সময়ও সকাল সন্ধ্যা যার গানই প্রাণ, তাকে আর সাহায্য করবে কেমন করে? তবু বসুধা ফেল করেনি, পাশ করেছে। পাশ করে কলেজেও ভর্তি হয়েছিল, কিন্তু কলেজের খাতায় শুধু নামই ছিল কিছুকাল। পড়াশুনোয় গোটাগুটি ছেদ পড়ে গিয়েছিল। এতকালের পরিবর্তনটা সত্যব্রত শুধু বাইরে চোখ দুটো দিয়েই দেখে আসছিল। ক্রমশ মনের নিভৃতে সেটা উপলব্ধির বস্তু হয়ে উঠতে লাগল। ও ঘরের জানালা দুটো আবার বন্ধ সারাক্ষণ। সত্যব্রত আগের মতোই মাঝে মাঝে ও বাড়িতে যায়, কিন্তু কেমন এক ধরনের যন্ত্রণা নিয়ে ফিরে আসে। তবলচি আসে, গানের মাস্টার আসে, দু চারজন নামকরা গায়ক গায়িকা এসে এটা ওটা শিখিয়ে যায়। সত্যব্রতর মনে হয়েছে সে গিয়ে পড়লে গানের সেই জমজমাট পরিবেশ কেমন ঢিলে ঢিলে হয়ে যায়। বসুধার একাগ্র তন্ময়তায় ছেদ পড়ে। ও যেন মূর্তিমান ছন্দপতন। গানের আসরে তার পদার্পণ ঘটলে বসুধার অস্বস্তি। অথচ গান শুনতে সত্যব্রতর ভালোই লাগতো তখন। সেদিনে সেই গলা এই হয়েছে ভাবতেও অবাক লাগে। স্বচ্ছ ঝর্ণাধারার মতো সুরের কোমল কঠিন উঁচু নিচু রাস্তা ধরে অবলীলাক্রমে একেবারে যেন অন্তঃস্থলের আনাচে কানাচে পর্যন্ত ঘুরে আসতে পারে মেয়েটা। পাড়ায় অনেকদিন নাম হয়েছিল, সেই নামের পরিধি দিনে দিনে বাড়তে লাগলো। পরের 5 বছরে বসুধা ভিন্ন মেয়ে। বড় বড় আসরে ডাক পড়ে, রেডিওর নামী শিল্পী, বাজারে রেকর্ডে ছড়াছড়ি। ছবির গানে তার প্লেব্যাক একটা বড় আকর্ষণ। সত্যব্রতর ও বাড়ি যাওয়া একেবারেই বন্ধ হয়ে এলো। সর্বদা গুণী গায়ক গায়িকার আনাগোনা সেখানে। 6 রাগ 36 রাগিনীর অবরোধ, সমজদার অনুরাগীদের প্রত্যাশার ভিড়, তানপুরা তবলা হারমোনিয়ামের নিষেধ। সেই ভিড় আর সেই নিষেধ ছাড়িয়ে সত্যব্রত একেবারেই যে বসুধার নাগাল পেতে চেষ্টা করেনি এমন নয়। চেষ্টাটা উঠতি মৌসুমের গোড়ার দিকেই করেছিল। বসুধা খুব সাদাসিধেভাবে প্রত্যাখ্যান করেছে, বলেছে তার পথ আর ওর পথ এক নয়, এক করতে গেলেই সেটা দুঃখের কারণ হবে। এক করতে আর যায়ও নি। সত্যব্রতর চাকরির রোজগার তখন মাসে 200 টাকা মাত্র। বসুধার গানের রোজগার তার কয়েক গুণ। এই ব্যবধানই বড় বাধা। অবশ্য বসুধার সচ্ছলতার আড়ম্বর কখনো চোখে পড়েনি তা বলে, বরং আতিশয্য বলতে যা কিছু সব একে একে ছেঁটে ফেলে সাধনার অন্তঃপুরের পথেই বা বাড়াতে দেখেছে তাকে। শেষ রাতে সত্যব্রতর প্রায় ঘুম ভেঙে যেত। প্রভাতী নির্জনতায় বন্ধ জানালার ওধার থেকে সুরের আলাপ কানে আসত। গভীর রাতেও শুনতে পেত এক একদিন। সত্যব্রতর মনে হতো অব্যক্ত আকুতিতে কেউ যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। সুরের জাল বুনে বুনে সেই খোঁজার বস্তুটি অসীমের অতল থেকে ছেঁকে তোলবার চেষ্টায় আর বেদনায় ভেঙে ভেঙে পড়ছে। সত্যব্রতর এক একদিন ইচ্ছে হতো ডেকে বলে, আর কিছু না দাও, শুধু ওই জানালা দুটো খুলে রেখে তোমার ওই ব্যথার ভাগই না হয় আমাকে দিলে একটু। কিন্তু সকাল হলে আর বলা হতো না কিছু। দিনের আলোয় বলাটা হাস্যকর মনে হতো নিজের কাছেই। এরপর দূতাবাসে চাকরি নিয়ে সত্যব্রত একরকম স্বেচ্ছাই বাইরে চলে গেছে।
দীর্ঘ 7 বছরের মধ্যে কখনো সখনো পিসিমাকে 1-8খানা চিঠি দিয়েছে, শেষের দিকে তাও দেয়নি। এমনকি ওর ফেরবার খবরও পিসিমা আগে থাকতে পাননি। তার অভিযোগগুলি স্বাভাবিক। দিন 3 বাদে সুমিতা আমার এসে জানালো, এসে পর্যন্ত একটিবার দেখা করতে গেল না বলে বসুধা ভয়ানক রাগ করেছে, আর অবশ্য যেতে বলেছে। বসুধা টেলিফোন নম্বর দিয়ে সুমিতা বলে গেল, কাল যদি না যাও তো কোথাও থেকে একটা টেলিফোন অন্তত করো বাপু, নইলে আবার ভাববে আমি হয়তো তোমাকে বলিনি। শুনে সত্যব্রত অবাকই হলো। 7 বছর আগের সেই যাবার দিনটির কথা মনে পড়ছে। সত্যব্রত দেখা করতে গিয়েছিল। বসুধা তখন লখনৌয়ের কোনো একটা বড় ওস্তাদের সঙ্গে সঙ্গীত তত্ত্ব নিয়ে আলোচনায় মগ্ন। ওর যাবার খবর বসুধা আগেই শুনেছিল। শুনে নিষ্পৃহ মুখে বলেছিল, খুব বেড়াবে তাহলে? সেদিনও নির্লিপ্তভাবে বলেছিল, পিসিমার কাছে তো চিঠিপত্র দেবেই, খবর পাবো। আর কিছু না। সে চলে আসবার পর তক্ষুনি হয়তো সঙ্গীত তত্ত্বে ফিরে গেছে আবার। ও যায়নি বলে সেই বসুধা রাগ করবে আর যাবার জন্য তাগিদ দেবে? এটা বাবা শক্ত। টেলিফোনই করেছিল পরদিন, তাতেও কম ঝামেলা নয়। কে টেলিফোন করেছে, কোথা থেকে করেছে, কেন করেছে ইত্যাদি না জেনে কর্ত্রীটিকে খবর দেওয়ার রীতি নেই বোধ হয়। অবশ্য সংবাদ পেয়েই বসুধা এসে ফোন ধরেছে। তার অনুযোগ আর আগ্রহ দুই আন্তরিক। সত্যব্রত সেদিনই বিকেলে গিয়ে দেখা করবে কথা দিয়ে তবে ফোন ছাড়তে পেরেছে। তারপর হৃষ্টচিত্তে বিকেল পর্যন্ত অপেক্ষা করেছে। কানায় কানায় ভরে ওঠা জীবনে কোনোদিন এতটুকু ছায়া ফেলেনি বলেই এই অন্তরঙ্গ প্রীতিটুকু শুধু ভালোই লাগেনি, প্রাপ্যও মনে হয়েছে। যথাসময় ঠিকানা মিলিয়ে বাড়ির সামনে এসে দাঁড়াতে একজন পরিচারক পরম সমাদরে সোজা দোতলায় এনে তুলল তাকে। মনে হলো লোকটা তারই প্রতীক্ষায় ছিল। ছিমছাম বাড়িটাতে ঢোকবার সঙ্গে সঙ্গে সত্যব্রত প্রাচুর্য লক্ষ্মীর প্রসন্নতা উপলব্ধি করেছিল। বসুধাকেও খবর দিতে হলো না। হাসি মুখে নিজেই দোতলা সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছিল। অন্তরঙ্গ অভ্যর্থনায় ভিতরে নিয়ে এলো তাকে। বসো, আমি ভাবছিলাম আজ আর এলেই না বুঝি। প্রথম দর্শনে সত্যব্রত অবাক হয়েছিল একটু। কেন সেটা নিজের কাছেও স্পষ্ট নয় খুব। ছিমছাম সাজানো গোছানো ঘর, শৌখিন আসবাবপত্র, গান বাজনার সরঞ্জাম তো চোখে পড়ল না। সেসব অন্য ঘরে হবে। বললাম আসবো বলেছি, আসবো না কেন? বসুধা সামনের কোচে বসে হালকা অনুযোগে সুরে বলল, তাগিদে এসেছ? আসবার চার থাকলে টেলিফোন না করে সোজাই চলে আসতে। এরকম কথা বসুধা আগে কখনো বলেছে কিনা সত্যব্রত মনে করে উঠতে পারল না। তেমনই লঘু জবাব দিল, টেলিফোনেই যা জেরা তোমার লোকজনের, সোজা চলে এলে আর বাড়িতে ঢুকতেই হতো না। বসুধা হেসে উঠল, খুব জেরা করেছে বুঝি? ওরা আর জানবে কি করে? দিনের মধ্যে 100 বার আজে বাজে লোকেরা জ্বালাতন করে তো। অর্থাৎ গানের কদরে টেলিফোনে জ্বালাতন? সত্যব্রত বলল, জ্বালাতন কেন, আনন্দের কথা তো। হ্যাঁ, আনন্দে একেবারে অস্থির। ভ্রুকুঁচকে বসুধা এ প্রসঙ্গ বাতিল করে দিল। তারপর তোমার খবর বলো শুনি। খুব তো দেশ বিদেশে ঘুরে এলে, লোকে কত কি হয়ে আসে, তুমি বুঝি সেই কেরানি হয়েই ফিরলে? বসুধা ইচ্ছে করেই যেন খোঁচা দিল একটা। সত্যব্রত বলল, যেমন বরাত। বসুধা হাসছে, নিজে কোনো কাজের নও তাই বলো, বরাতে দোষ দাও কেন? বাড়িতে চিঠিপত্রও দিতে না, সেখানে মনে টনে ধরেছিল নাকি কাউকে? নাকি তাও বরাতে জোটেনি? বসুধার
তেত্রিশের কথাবার্তা, হাসি খুশিতে 23-এর প্রাচুর্য দেখছে সত্যব্রত। কিন্তু স্বাভাবিক লাগছে না খুব। 23-এ এর ঠিক বিপরীত দেখেছিল বলেই বোধ হয় পরিবর্তনটুকু খুব স্পষ্ট হয়ে উঠেছে। বিলেত যাবার আগে শেষ কটা বছর ওকে রঙিন শাড়ি পরতে দেখেনি। এখন পরে আছে ছাই রঙা শিফনের নিচে পলাশবুটি ভেলভেটের ব্লাউজটা। ধোঁয়ার নিচে এক চাপ আগুনের মতো দেখাচ্ছে। গয়না তখন ছিলই না, থাকলেও পরতো কিনা সন্দেহ। এখন আছেও, পরেছেও। নজর করে দেখলে বয়সের রেখার সঙ্গে পরিচ্ছন্ন প্রসাধন মাধুর্যও চোখে পড়ে। অবস্থাপন্ন ঘরে বিয়ে হয়েছে, এটুকু স্বাভাবিকই বটে। তবু সত্যব্রত স্মৃতির বটে কি একটা ঘষামোছা চলছে। 23 বছরের সাধনা আর 33-এর পূর্ণতায় কোথায় যেন অনেক ভাগ। এই নাম যশ খ্যাতির হিড়িকে ওকে আগের থেকেও শান্ত আর নিষ্প্রিয় দেখবে ভেবেছিল। এখানকার মরুগম্ভীর সঙ্গীত চর্চার পরিবেশটাই কল্পনা করেছিল, ড্রয়িং রুমের কথা ভাবেনি। সত্যব্রতর খুশি হবার কথা, অথচ খুশিও তেমন হতে পারছে না। ভদ্রলোকটি কোথায়? বাড়ি নেই? বসুধা হাসি মুখে মাথা নাড়ল, কানের দুলজোড়া গালের দুপাশে দুলতে লাগল। না, অফিস থেকে এসেই গানের আসরে ছুটেছেন। বড় আসরে নেমন্তন্ন। তুমি গেলে না? বসুধা সকৌতুকে সে রইল একটু। তুমি আসছো যে, যাই কি করে? সত্যব্রত মনে মনে অবাক হলো আরো একবার। এ কি সেই বসুধা? গান নিয়ে ওর সঙ্গে কত ঝগড়াঝাটি হতো। তখন অবশ্য অনেকটা এই সুরেই কথাবার্তা বলতো, কিন্তু সেই বসুধা তো কবেই হারিয়ে গিয়েছিল। হেসে বলল, টেলিফোনে নেমন্তন্নর কথাটা জানাতেই পারতে, আমি না হয় কালই আসতুম। মাইডের পড়ন্ত দিনের আলোর মতোই বসুধার মুখের খুশির ভাবটা যেন কমে আসতে লাগলো। চোখেও বিদ্রুপের আভাস একটু। টিপ্পনি সুরে বলল, গানের উপর তোমার আবার এত টান হলো কবে থেকে? আজ সকালেও রেকর্ড বাজিয়ে বসুধার অনেকগুলো গান শুনেছে সত্যব্রত, কিন্তু সেটা আর বলে উঠতে পারল না। বলল, আমার টান না থাক, তোমার ভদ্রলোকটির টানের গল্প শুনেছি, তিনি হয়তো অসন্তুষ্ট হলেন। শেষের কথায় কান না দিয়ে বসুধা সাগ্রহে জিজ্ঞাসা করল, তার টানের গল্প কার কাছে শুনলে? ও, সুমিতা বলেছে বুঝি? ছোট নিঃশ্বাস ফেলল একটা, ঠোঁট উল্টে নিরুত্তম মন্তব্য করল, তাহলে তো খুব শুনেছ। সত্যব্রত বেশ অবাক। টান নেই? নেই আমার? বসুধা জোর করেই হেসে উঠল, তারপর বলল, এত টান যে এখন চিকিৎসা দরকার ভাবছি। সত্যব্রতকে হকচকিয়ে যেতে দেখে তার হাসি বাড়ল আরো। বাইরে দিনের আলো আরো কমে আসছিল, ঘরের মধ্যে কালচে ছায়া পড়েছিল। সত্যব্রত ভাবছিল উঠে নিজেই আলোটা জ্বেলে দেবে কিনা। হাসি সত্ত্বেও বসুধাকে অন্যমনস্ক মনে হচ্ছিল। ওকে উসখুস করতে দেখে নিশা ফিরল। ও মা, উঠছ কি? একটু চাও তো দিলাম না, বসো বসো। সত্যব্রত সত্যি উঠছিল না, কিন্তু এই ফাঁকে মনের ইচ্ছেটা ব্যক্ত করবার সুযোগ হলো। আশা করেই এসেছিল। বসুধার অনেক নাম, অনেক খ্যাতি, তবু বললে অবহেলা করবে না হয়তো। শুনে অবাকও হবে, আবার হাসবেও বোধ হয়, কিন্তু খুশিও হবে। বলল, যা চাইনে, একটা গান শোনাও তো বসি। যা ভেবেছিল তাই। বসুধা বিষম অবাক। শুধু অবাক নয়, হঠাৎ বড় রকমের একটা ধাক্কা খেলো যেন। ফ্যাল ফ্যাল করে মুখের দিকে চেয়ে রইল খানি। গান?
গান তো আমি অনেকদিন ছেড়ে দিয়েছি। 6 মাস হয়ে গেল। তারপর হাসি, বেদম হাসি। হাঁ করে চেয়ে আছো কি? তোমার তো খুশি হবার কথা। এই গান ছাড়াবার জন্যে কত কান্নই না করতে এককালে। বিস্ময় বিমূঢ় চোখে সত্যব্রত চেয়েই আছে তবু। বসুধার হাসি স্ত্রীহীনা মেয়ের উগ্র প্রসাধনের মতো উগ্র লাগছে এখন। নিজের অগোচরে অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, ছাড়লে কেন? মনে হলো। ওই হাসির উপর কঠিন রেখাও উঁকি ঝুঁকি দিয়ে গেল গোটা কতক। মৃত্যু ভরা চোখ দুটো ওর মুখের উপর এসে আটকালো। তারপর একটা লঘু বিড়ম্বনার মধ্যে পড়ে যেন সাদামাটা জবাবটা দিল। বলল, তুমি চাওনি বলেই বোধ হয়। এক ঝলক ব্যঙ্গ ছড়িয়ে উঠে দাঁড়ালো। বসো, পালিও না। চকিতে ওই ঘরের ভিতর দিয়েই অন্য ঘরে ঢুকে গেল। গান কেন ছেড়েছে বোকার মতো সেটা জিজ্ঞাসা না করলেও পারত সত্যব্রত। জবাবটা ওর মুখে লেখাই ছিল। গান ছেড়েছে, গান ওকে গ্রাস করেছে বলে। এখানে ওর জন্যে গান নয়, গানের জন্যেই ও। গান সতীন, এ যুগে সতীন সয় না। সত্যব্রত হতভম্ব মূর্তির মতো বসে, জানালা দিয়ে বাইরের অন্ধকার ঘরের শেষ আলোটুকু শুষে নিচ্ছে। শেষ হলো আজকের গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প খণ্ডিতা। অসাধারণ একটি গল্প। আপনাদের কেমন লাগলো? আপনাদের কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাছে অনেক মূল্য রাখে। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আপনাদের মতামত আমাকে প্রতিনিয়ত সাহায্য করে আমার পরিবেশনা আরো ভালো, আরো মনোগ্রাহী করে তুলতে। যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন আর জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে। ফিরে আসছি খুব শিগগির পরের গল্প নিয়ে।